সুপ্রভাত বন্ধুরা, আজ 25 ফেব্রুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। শুরুতেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টি ট্রাম্প সরকারের 29শে জানুয়ারি জারি করা নির্বাহী আদেশের তীব্র নিন্দা জানালো। ট্রাম্পের সেই আদেশ, যা কিউবার বিরুদ্ধে 65 বছরের অর্থনৈতিক যুদ্ধের একটি নিষ্ঠুর এবং অবৈধ বৃদ্ধি, জ্বালানি সরবরাহের ওপর সম্পূর্ণ অবরোধ আরোপের জন্য একটি প্রতারণামূলক জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে মার্কিন সাম্রাজ্যবাদ বর্বরতার এক নতুন স্তরে পৌঁছেছে। এই শাসন ব্যবস্থা সমগ্র জনগণকে শ্বাসরোধের নামে শাস্তি অব্যাহত রেখেছে। আমেরিকার কমিউনিস্ট পার্টি কিউবার জনগণ, কিউবার কমিউনিস্ট পার্টি এবং কিউবার বিপ্লবী মানুষের সরকারের সাথে থাকার অটল মনোভাব প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এলোমেলো মন্তব্য না করে সরাসরি কথা বলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানালেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফ্রেডরিক নিয়েলসন। ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ডের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে দ্বীপ অঞ্চলটিতে তিনি একটি মার্কিন হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, তিনি চিকিৎসা সামগ্রী ভর্তি একটি জাহাজ পাঠাতে চাইছেন। ট্রাম্প দাবি করেন, দ্বীপটিতে অনেক মানুষ অসুস্থ এবং ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এই বিষয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিয়েলসন বলেন, আমাদের পক্ষ থেকে উত্তর হলো, লাগবে না, ধন্যবাদ। গ্রিনল্যান্ডের সব নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন সফরের আগে সব দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়েছেন লুলা দা সিলভা। ভারত সফর শেষে রবিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আমরা নতুন করে কোনো স্নায়ুযুদ্ধ চাই না, আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতেও চাই না। আমরা চাই সব দেশকে সমানভাবে মূল্যায়ন করা হোক। প্রসঙ্গত, আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে লুলার বৈঠক হওয়ার কথা রয়েছে। লুলা জানান, তাদের মধ্যে আলোচনা এজেন্ডায় বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্বের বিষয়গুলি স্থান পাবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। এতে দলটিতে তাঁর 15 বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দলীয় কংগ্রেসের চতুর্থ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। উত্তর কোরিয়ায় প্রতি 5 বছর অন্তর ওয়ার্কার্স পার্টির পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়। ইসরায়েলে নিযুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন, তার যে মন্তব্য নিয়ে সমালোচনা চলছে সেটি আংশিকভাবে সম্পাদিত। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হাকাবি এই দাবি করেছেন। সম্প্রতি মার্কিন টক শো উপস্থাপক টকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে হাকাবিকে বলতে শোনা যায়, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশের ওপর ইসরায়েলের অধিকারের কথা বাইবেলে বর্ণিত আছে। গত শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর আরব বিশ্বে এই নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সৌদি আরব সহ অনেকেই তার বক্তব্যের নিন্দা জানান। এর মধ্যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে হাকাবি লিখেছিলেন, টকার কার্লসন যে সংস্করণটি এক্সে প্রকাশ করেছেন তাতে আমার পুরো উত্তরটিকে কাটছাঁট করা হয়েছে। আসছি দেশের খবরে। এখন থেকে কেরালার নাম হতে চলেছে কেরালাম। আর এই নয়া নামকরণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার অনুমোদন দিয়েছে। প্রক্রিয়াটি সহজ ছিল না। সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্যের নাম বদলাতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনের পর রেল, ডাক বিভাগ ও গোয়েন্দা দপ্তরের সবুজ সংকেত লাগে। শেষে সংসদীয় বিল হিসেবে রাষ্ট্রপতি স্বাক্ষর দিলে তবেই মানচিত্রে নাম বদল চূড়ান্ত হয়। তবে এগুলি সবই বাহ্যিক বিষয়, আসল হলো কেন্দ্রের সায়। সেই ধাপ কেরালা পেরিয়ে গিয়ে এখন তা প্রায় নিশ্চিত। এর ফলে জনগণের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পরিপূর্ণতা পেল বলে একে অভিহিত করেছে LDF সরকার। রাজ্যকে দেশের সাধারণ মানুষের মনে নেতিবাচকভাবে দেখানো হয়েছে, এই অভিযোগকে ঘিরে বিতর্কের মাঝে কেরালা হাইকোর্ট মঙ্গলবার জানালো, তারা বুধবার দ্য কেরালা স্টোরি 2 ছবিটি নিজে দেখবে।
ছবিটির সেন্সর শংসাপত্রকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া এক আবেদনের শুনানিতে বিচারপতি বেচুকেরিয়ান থমাস বলেন, সাধারণত আদালত শিল্পী সত্তার প্রকাশে হস্তক্ষেপ করতে চায় না, কিন্তু ছবির নামে কেরালার নাম ব্যবহার করা হয়েছে বলে রাজ্যের মানুষের মনে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে তা উপেক্ষা করা যায় না। প্রসঙ্গত, আগামী শুক্রবারই সিনেমাটি মুক্তি পাবার কথা। দেশে বড়সড় ব্যাংক জালিয়াতির অভিযোগ, হরিয়ানা সরকারের অ্যাকাউন্ট থেকে উধাও 590 কোটি টাকা। সোমবার খবরটি প্রকাশ্যে আসার পরেই হুলস্থুল পড়ে যায়। তবে মঙ্গলবার সমস্ত টাকা উদ্ধার হয়েছে বলে জানালো হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইডিএফসি ফার্স্ট ব্যাংকে হরিয়ানা সরকারের একটি দপ্তরের অ্যাকাউন্ট রয়েছে। সেখানে 590 কোটি টাকা ছিল। টাকার অঙ্কে গড়মিল পাওয়া যায়। তারপরই নড়েচড়ে বসে রাজ্যের বিজেপি সরকার। তড়িঘড়ি দুটি বেসরকারি ব্যাংকে থাকা সরকারের সমস্ত অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্রতিশ্রুতি ছিল লাডলি বাহিনা ভাতার অঙ্ক 3000 টাকা করার, কিন্তু বাস্তবে তা আপাতত 1500 টাকাতেই থমকে। নতুন করে নাম নথিভুক্ত করার পোর্টালও খোলেনি। এই দুই ইস্যুতে সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় নজিরবিহীন সংঘাতের সাক্ষী থাকল শাসক ও বিরোধী পক্ষ। কংগ্রেসের তোপের মুখে খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদবকে আসরে নামতে হলেও রাজকোষের হাওয়াতে দশা ঢাকতে ঘাম ছুটল মন্ত্রীদের। পরিস্থিতি আরও জটিল হয়েছে দুই মন্ত্রীর অযৌক্তিক মন্তব্যে। মোদির বিকশিত ভারত পুরোপুরি মানবিকতা ভাইচারাকে ঝেড়ে ফেলতে পারেনি। মুসলিম বেছে বেছে লাইন থেকে বের করে দেওয়ায় বিজেপি নেতার বিলি করা কম্বল ফিরিয়ে দিলেন রাজস্থানের টঙ্কের মানুষ। বললেন, ভিক্ষে করে খাবো, তবু এমন কম্বল নেব না। স্থানীয়দের স্পষ্ট বার্তা, এ লড়াই কম্বলের নয়, সম্মানের। রবিবার বিজেপির প্রাক্তন সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া মহিলাদের মধ্যে কম্বল বিতরণের একটি অনুষ্ঠানে মুসলিম মহিলাদের লাইন থেকে সরে যেতে বলেন এবং ইতিমধ্যে দেওয়া কম্বলগুলো ফেরত নেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিতরণ করা কম্বল ও মিষ্টির বাক্স ফিরিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত আবারও ধাক্কা খেল ঘৃণার রাজনীতি। সাম্প্রতিক সময়ে অবশ্য দেশের নানা জায়গাতেই এমনভাবে মানুষ ঠেকিয়ে দিয়েছে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টাকে। এখন রাজ্যের খবর। কলকাতা নগর দায়রা এবং ব্যাংশাল আদালত সহ রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্কের ঘটনায় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে বললেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্য সচিব বলেন, কলকাতার দুই আদালত সহ রাজ্যের সব আদালতেই বোমাতঙ্কের হুমকি এসেছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বিচারকদের সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার দিকেও নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ডিজিপি জানিয়েছেন, প্রশাসন সব রকমভাবে প্রস্তুত রয়েছে। কলকাতার সিটি সেশন কোর্টে কাজের দিনে বোমাতঙ্কের মেল আসে। জানা গিয়েছে, এদিন সকালে মুখ্য বিচারকের কাছে একটি মেল আসে। সেখানে বলা হয় যে আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। মুহূর্তের মধ্যে তৈরি হয় আতঙ্ক। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার বিশাল বাহিনী। বোম স্কোয়াড এসে গোটা আদালত চত্বরে তল্লাশি চালায়। আনা হয় পুলিশ কুকুর। তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। পাশের ব্যাংশাল আদালতেও তল্লাশি চালানো হয়। এছাড়া আসানসোল এবং দুর্গাপুর আদালতে উড়োফোনের মাধ্যমে আসে বোমাতঙ্কের হুমকি। অন্যদিকে একটি হুমকি মেলকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় চুঁচুড়া আদালতে। জেলা জজের মেলে একটি মেল আসে। আরডিএক্স বিস্ফোরণ করা হবে বলে সেখানে বলা হয়। পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা হয় আদালতের পক্ষ থেকে। লোকের অভাব, প্রয়োজনে বাইরের রাজ্য থেকে বিচারকদের জুডিশিয়াল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করে শেষ করতে হবে এসআইআরের কাজ। মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। সেখানে তিনি জানান, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল তাঁকে চিঠি দিয়ে জানিয়েছেন, পর্যাপ্ত বিচারক না থাকায় এসআইআরের কাজ শেষ করতে সময় লাগবে। এই মর্মে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, প্রায় 80 লক্ষ তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপড তালিকা রয়েছে। এর মধ্যে জেলা বিচারক ও অতিরিক্ত বিচারক পদমর্যাদার 250 জন বিচার বিভাগীয় অফিসারকে প্রায় 50 লক্ষ দাবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নথি যাচাইয়ের এই কাজে হাইকোর্টের প্রধান বিচারপতি 3 বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজ পদমর্যাদার অফিসারদের ও অন্তর্ভুক্ত করতে পারবেন। তিনি ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে সহায়তা করার জন্য। প্রাথমিক নিয়োগ মামলায় বীরভূমের সেই বিভাস অধিকারীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর।
সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত শুরু করেছিল এই মামলায়। এর আগে ইডি এবং সিবিআই দুই তদন্তকারী সংস্থায় বিভাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল। সিবিআই তাকে বেশ কয়েকবার তলবও করেছিল। নিয়োগ মামলায় বিভাসের বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা করেছে সিবিআই। এবার সেই বিভাসকেই তলব করলো আর এক তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তারের পরে এই মামলায় নাম জড়ায় বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাসের। তিনি মানিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতিও ছিলেন বিভাস। স্কুলে দেরি করে ঢোকার শাস্তি এড়াতে অপহরণের রুদ্ধশ্বাস গল্প ফাঁদল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুরাপানি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে পুলিশের কয়েক ঘন্টার তৎপরতায় শেষমেশ প্রকাশ্যে এলো আসল সত্য। ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে প্রায় ১৫৩ জন ঠিকাদার বারবার এই বকেয়া মেটানোর আবেদন করেছেন তারা। এরপরও এই বকেয়া মেটাতে কোনো উদ্যোগ গ্রহণ করছে না জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। তাই কার্যত বাধ্য হয়ে মঙ্গলবার এই দপ্তরের কোচবিহার বিভাগীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত অবস্থান বিক্ষোভে সামিল হলেন ঠিকাদাররা। কোচবিহার জেলা জুড়ে জল জীবন মিশন প্রকল্পে কাজ করার পরেও বকেয়া প্রায় ২৬০ কোটি টাকা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কাজ করে বকেয়া প্রায় ৭,৩১,০০,০০০ টাকা। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ১,৬০,০০,০০০ টাকা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বকেয়ার পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। শেষে খেলার খবর। ব্রুকের অবিশ্বাস্য ইনিংসে বিশ্বকাপ সেমিতে ইংল্যান্ড, বিদায়ের পথে পাকিস্তান করেছে ৯ উইকেটে ১৬৪ রান, ইংল্যান্ড ৮ উইকেটে ১৬৬। ইংল্যান্ড ২ উইকেটেই জয়ী হয়েছে। আইসিসির পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ইডেনে আগামী ৪ মার্চে সেমিফাইনাল হওয়ার কথা, কিন্তু টুর্নামেন্টের মাঝপথে আইসিসির এমন এক সিদ্ধান্ত নিয়েছে তাতে ইডেনের সেমিফাইনাল পাওয়াটা রীতিমতো অনিশ্চিত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।